সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ পরিচিতি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। সমৃদ্ধ এক প্রাচীন সভ্যতার দেশ মিশর। ইতিহাসের নানা অধ্যায়ের অসংখ্য নজির বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দেশটি। রুক্ষ মরুর বুকে এক টুকরো আশীর্বাদ হয়ে আসা নীল নদের দেশ মিশর। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মিলনস্থলের দেশ মিশর। মিশরের পিরামিড বিশ্বের প্রাচীনতম বিস্ময়কর স্থাপত্য, যা আজও রহস্যময়। আজ আমরা আলোচনা করব উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ মিশর সম্পর্কে। তার আগে জেনে নেই মিশর সম্পর্কে কিছু তথ্য। অফিসিয়াল নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট, রাজধানী কায়রো। ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ 28 ফেব্রুয়ারি 1922। আয়তন 10,10,408 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 10,75,000,000। জাতীয়তা মিশরীয়। অফিসিয়াল ভাষা মিশরীয় আরবি। মুদ্রা মিশরীয় পাউন্ড। ধর্ম 90% মুসলিম, 10% খ্রিস্টান। সরকার ব্যবস্থা সেমি প্রেসিডেন্সিয়াল। পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট। শিক্ষিতের হার 71%। উত্তর আফ্রিকার দেশ মিশর। 10 কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। জনসংখ্যার দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান 13তম। আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত মিশর। এর সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে বলেই মনে করা হয়। মিশরের সাথে পশ্চিমে লিবিয়া, দক্ষিণে সুদান, উত্তর পূর্বে ইসরায়েল এবং ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকার সীমান্ত রয়েছে। উত্তরে ভূমধ্য সাগর, সাগরের ওপারেই ইউরোপ এবং পূর্বে আকাবা উপসাগর ও লোহিত সাগর। আকাবা উপসাগরের অপর পারে জর্ডান আর লোহিত সাগরের অপর পারে সৌদি আরব অবস্থিত। বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সভ্যতা ছিল মিশরে। যে সভ্যতার নিদর্শন এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে দেশটিতে। খ্রিস্টপূর্ব 6000 থেকে 4000 সহস্রাব্দের ইতিহাসও দেশটির সোনালী অতীতের সাক্ষী হয়ে আছে এখনো। প্রাচীনকাল থেকেই মিশর শিল্প, সাহিত্য, স্থাপত্য, নগরায়ন ও সরকার ব্যবস্থার মতো বিষয়গুলোর সাথে পরিচিত ছিল। তখন স্থানীয় শাসকদের শাসনেই ছিল মিশর। তবে মধ্যযুগে ওসমানীয় খেলাফতের হাত ঘুরে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলের দেশটি যায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। 1922 সালে ব্রিটিশদের কাছ থেকে দেশটি স্বাধীনতা পেল, তা ছিল নামমাত্র। এরপর 1952 সালের বিপ্লবের সময় পুরোপুরিভাবে ব্রিটিশ সৈন্য ও আমলাদের বিদায় করে মিশর। তবে ব্রিটিশদের বিদায়ের পর রাষ্ট্র হিসেবে মিশর স্বাধীনতা পেলেও জনগণের ভাগ্য খোলেনি। একের পর এক স্বৈরশাসক মিশরকে শাসন করে গেছেন। এখনও যে ধারা চলছে। মাঝখানে 2011 সালে আরব বসন্তের জোয়ারে 30 বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা হোসনি মোবারককে উৎখাত করে দেশটিতে গণতন্ত্র ফিরলেও সেটি স্থায়ী হয়নি। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে এক অভ্যুত্থান ঘটিয়ে বিদেশি পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখল করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ সিসি। তারপর থেকে গণতন্ত্রপন্থীদের উপর দেশটিতে চলছে চরম দমন নিপীড়ন। মিশরকে বলা হয় নীল নদের দেশ। আয়তনে বিশাল দেশ হলেও মিশরের বড় একটি অংশ রুক্ষ মরুভূমি। কিন্তু নীল নদ সেই মরুপ্রান্তরে করেছে প্রাণের সঞ্চার। গবেষকরা বলেন, অতি প্রাচীনকাল থেকেই মিশরীয় সভ্যতার যে সমৃদ্ধি, তার মূলে ছিল এই নীল নদ। এটি বিশ্বের সবচেয়ে বড় নদী। শুধু মিশর নয়, আরও 11টি আফ্রিকার দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নদীটি পতিত হয়েছে ভূমধ্যসাগরে। মিশরের পানির প্রধান উৎস এই নীল নদ। বৃষ্টিবিরল দেশটিতে প্রতি গ্রীষ্মে নীল নদের দুই পাশ প্লাবিত হয়, যে কারণে মিশরের যেটুকু চাষযোগ্য জমি আছে তা এই নদীর দুপাশেই। নীল নদের পানির সেচই দেশটির ফসলের প্রাণ সঞ্চার করে। মিশরের জনসংখ্যার বড় অংশ বসবাস করে নীল নদ অধ্যুষিত অঞ্চলগুলোতে। নদীটি মিশরের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্তে গিয়ে সাগরে মিশেছে। এর দুই পাড়েই দেশটির প্রধান নগরীগুলো গড়ে উঠেছে, যে কারণে মিশরকে বলা হয় নীল নদের দান।
মিশর ভ্রমণকারী পর্যটকদের আকর্ষণের তালিকায় ওপরের দিকেই থাকে নীল নদের নাম। তবে মিশরের পর্যটন স্পটগুলোর কথা উঠলে অবশ্য সবার আগে আসবে পিরামিডের নাম। প্রাচীন সপ্তাশ্চর্যের স্বীকৃতি পাওয়া এই স্থাপত্যের বয়স কয়েক হাজার বছর পেরিয়ে গেলেও এখনও রহস্যাবৃত, যে কারণে পিরামিডের প্রতি পর্যটকদের আকর্ষণও প্রবল। সব মিলিয়ে মিশরে এখন পর্যন্ত পাওয়া গেছে 138টি বিভিন্ন ডিজাইন ও আকৃতির পিরামিড। ফারাও রাজাদের যুগে নির্মিত এই রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত গিজার পিরামিড। নীল নদের পশ্চিম তীরে রাজধানী কায়রোর খুব কাছের শহর গিজা। গিজায় আছে পাশাপাশি 3 সাইজের 3টি পিরামিড। জায়গাটি গিজা পিরামিড কম্পাউন্ড হিসেবে পরিচিত। যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর আগে নির্মিত এই গ্রেট পিরামিড। 3টি পিরামিড যথাক্রমে ফারাও সম্রাট খুফু, তার ছেলে খাফরে ও নাতি মেনকাউরের সময় নির্মিত। আয়তন ও উচ্চতা দেখলেই বোঝা যাবে কোনটি কার। সবচেয়ে বড়টি খুফুর, এরপর পর্যায়ক্রমে তার ছেলে ও নাতির। গবেষকদের মতে পাথর দিয়ে তৈরি এসব পিরামিডের এক একটি বানাতে 10 থেকে 20 বছর সময় লেগেছিল। খুফুর পিরামিডের উচ্চতা 481 ফুট আর ছোটটির উচ্চতা 213 ফুট। বড় 3টি পিরামিডের পাশেই রয়েছে রানীদের জন্য নির্মিত কয়েকটি ছোট ছোট পিরামিড। বিভিন্ন মূল্যের টিকিট কেটে দর্শনার্থীদের পিরামিডে প্রবেশ এবং সংকীর্ণ সিঁড়ি দিয়ে সর্বোচ্চ স্থানে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে টাকার বিনিময়ে উটের পিঠে চড়ার সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। উট নিয়ে পর্যটকদের অপেক্ষায় থাকে স্থানীয়রা। উটের পিঠে চড়ে ছবি তোলা কিংবা ঘন্টা প্রতি ভাড়া করে পিরামিড কমপ্লেক্স ঘুরে দেখার আনন্দ হাতছাড়া করতে চায় না অনেকেই। পিরামিড কমপ্লেক্সের পাশেই রয়েছে আরেকটি ফারাও যুগের স্থাপনা, গ্রেট স্ফিংস। এটিও আরেকটি বিস্ময়কর স্থাপত্য। যীশুখ্রিস্টের জন্মের 2.5 বছর আগে ফারাও সম্রাট খাফরে তার শাসনামলের এই গ্রেট স্ফিংস নির্মাণ করেন, যার শরীর সিংহের আর মুখমণ্ডল মানুষের। বলা হয়ে থাকে যে স্ফিংসের মুখটি সম্রাট খাফরের নিজেরই চেহারা। স্ফিংস অব গিজার সামনের চত্বরে প্রতিদিন সন্ধ্যায় দেখানো হয় সাউন্ড অ্যান্ড লাইট শো। পিরামিডের নির্মাণ কৌশল, পাথরগুলোর আকার, 3 রাজার ইতিহাস সহ সংশ্লিষ্ট অনেক বিষয় ভিডিও চিত্রের মাধ্যমে এখানে চমৎকারভাবে উপস্থাপন করা হয়। ধাপে ধাপে নির্মিত বিখ্যাত স্টেপ পিরামিড রয়েছে কায়রোর কাছেই আরেকটি ঐতিহাসিক স্থান সাক্কারায়। প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের এই জায়গাটিও মূলত সম্রাটদের কবরস্থান হিসেবে নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 2700 অব্দে ফারাও জিওসের সমাধিস্থল হিসেবে এই পিরামিডটি নির্মাণ করা হয়েছিল। 6 ধাপ বিশিষ্ট এই পিরামিডটি গিজার পিরামিডের চেয়েও অনেক প্রাচীন। অনেক বছর বন্ধ থাকার পর এই পিরামিডটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্টেপ পিরামিডের কাছেই আছে একটি জাদুঘর, যাতে প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক নিদর্শন রয়েছে পর্যটকদের জন্য। মিশরের রাজধানী কায়রোতে পিরামিড ছাড়াও দর্শনীয় স্থানের অভাব নেই। মোহাম্মদ আলী মসজিদ কম্পাউন্ড পর্যটকদের আরেক আকর্ষণের কেন্দ্র। এই মসজিদটি মুসলিম শাসকদের সময় নির্মিত একটি দুর্গের মধ্যে অবস্থিত। দুর্গটি এমন জায়গায় যেখান থেকে পুরো কায়রোর ওপর নজর রাখা যেত। ওসমানীয় গভর্নর মোহাম্মদ আলী পাশার সময় নির্মিত হয়েছিল এই দুর্গ ও মসজিদ। এছাড়াও এই কমপ্লেক্সের ভেতরেও আছে আরও একটি মসজিদ, 2টি জাদুঘর ও তৎকালীন শাসকদের একটি মিলিটারি বেস ক্যাম্প। বিশাল এই কমপ্লেক্সের উঁচু দেয়ালে দাঁড়িয়ে এক নজরে দেখা যায় পুরো কায়রো নগরী। রাজধানী কায়রোর কেন্দ্রস্থলেই রয়েছে কায়রো জাদুঘর, যেখানে আছে প্রাচীন মিশরীয় সভ্যতার 1 লাখের বেশি নিদর্শন। টুটেনখামেন সহ অন্যান্য সম্রাটদের মুখোশ, মূর্তি সহ এই জাদুঘরে অনেক কিছুই সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে দ্য রয়্যাল মমিস হল, যেখানে রাখা হয়েছে প্রাচীন মিশরীয় শাসকদের মমি। সারি সারি সাজানো এই মমিগুলো দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সারা বছর লেগেই থাকে।
এই কায়রো নগরীতে অবস্থিত বিশ্বের বিখ্যাত শিক্ষাঙ্গনগুলোর একটি আল আজহার বিশ্ববিদ্যালয়। 970 সালে ফাতেমি খিলাফতের শাসকরা মুসলিম বিশ্বের শিক্ষা সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলেন এটি। পরে এর পাঠ্য তালিকায় যুক্ত করা হয় অন্যান্য বিষয়গুলো। দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের ধর্মীয় আইনকানুন বিষয়ে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু এই আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশরের আরেক প্রাচীন নগরী আলেকজান্দ্রিয়া। ভূমধ্যসাগরের তীরের এই নগরীটিকে মহাবীর আলেকজান্ডারের শাসনামলে মিশরের রাজধানী হিসেবে বিবেচনা করা হতো। বর্তমানে এটি মিশরের দ্বিতীয় জনবহুল নগরী। মিশর ওসমানীয় শাসনের অধীনে আসার পর ধর্মীয় ও বাণিজ্যিক দিক থেকে কায়রোর গুরুত্ব বাড়তে থাকার আগ পর্যন্ত আলেকজান্দ্রিয়া ছিল মিশরের প্রাণকেন্দ্র। আলেকজান্দ্রিয়ার প্রাচীন স্থাপনার মধ্যে বিখ্যাত লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। পিটোলেমিক রাজবংশের শাসনের সময় 300 ফুট উঁচু এই লাইট হাউস নির্মাণ করা হয়। কয়েকশো বছর ধরে এটি ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। এছাড়া পম্পেস পিলার, কাটিবের দুর্গ, মন্তাজা প্যালেস এগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। আরেক ঐতিহাসিক নগরী লুক্সরেও আছে ইতিহাসের নানা উপাদান। এখানে সবচেয়ে বিখ্যাত জায়গা ভ্যালি অব দ্য কিং। অনেকগুলো সমাধিক্ষেত্র আছে এই ভ্যালিতে, ছোট থেকে বড় নানা আকারের সম্রাটদের সমাধিক্ষেত্র। এমন বিশাল সমাধিক্ষেত্র আছে যাতে রয়েছে 120টিরও বেশি পৃথক চেম্বার। প্রাচীন মিশরের রাজারা তাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি হিসেবে এসব বানিয়েছেন। তাদের বিশ্বাস ছিল জীবিত থাকতেই সুখের বন্দোবস্ত করে গেলে সেগুলো তারা মৃত্যুর পর ভোগ করতে পারবেন। তবে শুধু ইতিহাস ঐতিহ্যই নয়, মিশরের প্রাকৃতিক সৌন্দর্যও কম নয়। নীল নদের বুকে ক্রুজ শিপে কিংবা ছোট বোটে চড়ে বেড়াতে পর্যটকদের ভিড় লেগে যায়। লোহিত সাগর পাড়ের বন্দর নগরী শার্ম আল শেখ তো পশ্চিমা পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ। সিনাই উপদ্বীপের অন্তর্গত এই জায়গাটি আন্তর্জাতিক অনেক সম্মেলন ও কূটনৈতিক বৈঠকের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।